বললেন, সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি শুধু আমাকে একটা নাতবউ এনে দেও, তারপর তোমাকে আর লাগবে না। আমার নাতবউকে আমি আমার কাছেই রাখবে। রুদ্রিক জুসের গ্লাসে চুমুক দিয়ে কপাল কুঁচকে বলল, বিয়ে যেহেতু আমাকে তুমি করাবেই, তাহলে আমার বিয়ে করা বউকে আমি তোমার কাছে কেন রাখতে যাব? আর এতই যেহেতু শখ, তাহলে নিজেই তো বিয়ে করে নিতে পারো। রোজা ফিক করে হেসে দিল। আরিয়ানও হাসছে। আর আরহাম সাহেব মুখ লুকিয়ে হাসছেন। তার বাবাকে শুধুমাত্র রুদ্রিকই পারে বসে আনতে। আতিক মাহবুব রেগে বলেন, চরম অসভ্য হয়েছিস তুই। সেটা আমি জানি। নতুন কিছু বলো। আতিক মাহবুব না পেরে ইমোশনাল ব্ল্যাকমেইল করলেন রুদ্রিককে। আমার সাথে এইভাবে কথা বলছিস? আজ তোর মা আর দাদি থাকলে তাদের তো ফিরিয়ে দিতি না। আর আমি বুড়ো হয়ে গিয়েছি দেখে তোর কাছে আমার কথার কোনো দাম নেই। রুদ্রিক জানে এটা তার দাদু তাকে ব্ল্যাকমেইল করার জন্য অভিনয় করছেন। রুদ্রিকের খাওয়া শেষ। ও টেবিল থেকে উঠে যেতে যেতে বলে, ওকে ফাইন, কাল যাব আমি। হ্যাপি? আতিক মাহবুবের ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। উনিও খাবার শেষ করে নিজের রুমে চলে গেলেন। রুমে গিয়ে নিজের পিএ সিয়ামকে ফোন দিলেন। ফোন রিসিভ করতেই সিয়াম সালাম দিল। আতিক মাহবুব সালামের উত্তর দিয়ে বলেন, সিয়াম, ওদিকের কি খবর? আমার নাতবউ আর রুদ্রিক কতদূর এগিয়েছে? দুদিনের খবর তো আমায় দিলে না। সিয়াম দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। দুদিনের খবর সে ইচ্ছে করেই দেয়নি। কিভাবে বলবে ও এই কথা যে তার নাতবউ প্রথম কথাতেই সোজা রুদ্রিকের কলার ধরার সাহস করেছে? যদি ওকে টুস করে গুলি করে উড়িয়ে দেয়? যদি বলে আমার নাতির কলার ধরলো আর তুমি চুপচাপ দেখছিলে গর্দ ভ। সিয়ামের কোনো সাড়া শব্দ না পেয়ে আতিক মাহবুব বলে উঠলেন, কথা বলছো না কেন? আসলে স্যার, আসলে নকলে বাদ দেও, সোজা কথা বলো। সিয়াম লম্বা শ্বাস ফেলল। উপায় না পেয়ে সবটা বলল আতিক মাহবুবকে। স্যার, রুদ্রিক বাবাকে একটা মেয়ে প্রপোজ করেছিল। এই জন্যে রুদ্রিক বাবা রেগে গিয়ে ওই মেয়েকে একটু ভয় দেখিয়েছিল, যাতে পরবর্তীতে এমন কাজ করার সাহস ওই মেয়ে না পায়। মেয়েটা ওর বান্ধবীদের কাছে গিয়ে কাঁদতেছিল। আর অথই মামুনি সেটা দেখে ফেলে। আর জিজ্ঞেস করে কি হয়েছে। ওই মেয়ের বান্ধবীরা আসল ঘটনা না বলে ঘুরিয়ে ফিরিয়ে সব দোষ রুদ্রিক বাবার দিয়ে দেয়। ব্যাস, অথই মামুনি রেগে একদম চণ্ডী হয়ে যায়। মামনির বন্ধুরাও তাকে থামাতে পারছিল না। সোজা গিয়ে রুদ্রিক বাবার কাছে যান। রুদ্রিক বাবাকে কিছু কথা জিজ্ঞেস করে, তার উত্তর দিতেই সে সোজা রুদ্রিক বাবার কলার টেনে ধরে। অথই মামনিকে থামাতে না পেরে ইহান তাকে জোরে থাপ্পড় মারে। তারপর আসল ঘটনা বুঝিয়ে বলে। সব বলায় অথই মামুনি নিজের দোষ বুঝতে পারে হয়তো, তাই এর পরের দিন রুদ্রিক বাবার কাছে মাফ চাইতে চলে যায়। রুদ্রিক বাবা তাকে এক শর্তে ক্ষমা করবেন বলেছে, তা হলো আগামী এক সপ্তাহ রুদ্রিক বাবা যা বলবেন অথই মামুনির তাই করতে হবে। আর অথই মামুনি রাজিও হয়ে যান, কারণ উনা বিনা দোষে রুদ্রিক বাবার সাথে মিসবিহেভ করেছে তাই। সিয়াম গোড়গোড় সব কথা বলে দেন আতিক মাহবুবকে। সিয়াম ভাবল এই বুঝি জোরসে একটা রামধমক খাবে। আর হলো তাই। তবে যে কারণে ভয় পাচ্ছিল সে কারণে না, তার ঠিক উল্টোটা হলো। হতচ্ছা, তুমি সেটা আজ আমায় বলছো? এত ইন্টারেস্টিং একটা ঘটনা। হ্যাঁ, হ্যাঁ না হ্যাঁ। তারপর খুশিতে গদগদ হয়ে বলেন, আগামী এক সপ্তাহ রুদ্রিক আর অথই একসাথে থাকবে। সিয়াম, সকল ব্যবস্থা করো। যে করেই হোক এই এক সপ্তাহে ওদের কাছাকাছি আসতেই হবে। আর খেয়াল রাখবে তাদের একান্ত সময়ে যাতে অন্য কেউ ঢুকে ওদের ডিস্টার্ব করতে না পারে। সিয়াম অবাক হয়েই বলে, ওকে স্যার, আমি খেয়াল রাখবো। আতিক মাহবুব ফোন কেটে দিলেন। সিয়াম অবাকের রেশ ধরেই বলল, স্যারের মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গিয়েছে। রিধি তাড়াহুড়ো করে ভার্সিটিতে ঢুকছিল, খেয়াল করেনি যে সামনে ইহান আসছে। ও যেতে নিতেই ইহানের সাথে জোরেসোরে একটা ধাক্কা খায়। ইহানের শক্তপোক বুকের সাথে রিধির মুখটা গিয়ে জোরে বাড়ি খায়। ফলে ও নাকে অনেকটা ব্যথা পায়। রিধি ব্যথায় আর্তনাদ করে ওঠে, উহুহু, উফ, নাকটা বুঝি আমার শেষ। ও আল্লাহ! ইহান নিজেও বুকে ব্যথা পেয়েছে। তবে রিধির ব্যথাতুর কণ্ঠ শুনে ওর দিকে তাকালো।
রিধি দুহাতে ওর নাক চেপে ধরে রেখেছে দেখে ইহান আলতো স্পর্শ করে রিধির হাতটা সরিয়ে দিল। দেখতে লাগলো রিধি কোনো গুরুতর আঘাত পেয়েছে নাকি। এদিকে রিধি ইহানের স্পর্শে পুরো বরফের মতো জমে গিয়েছে। ওর হৃৎপিণ্ডটা অসম্ভবভাবে জোরে জোরে বিট করছে। ইহানের হাতের এক একটা স্পর্শ ওর বুকের ভিতর তীব্রভাবে তোলপাড় সৃষ্টি করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে ওর। ইহান দেখল রিধির নাকটা লাল হয়ে গিয়েছে। তাই ইহান বলল, বেশি ব্যথা লেগেছে? রিধি মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে ইহানের দিকে। সেইভাবেই বলল, হ্যাঁ অনেক ব্যথা। ইহানের ভ্রু কুঁচকে আসে, কপালে চিন্তার রেখা পড়ে। বলল, কোথায় ব্যথা করছে বলো আমাকে। ডক্টরের কাছে যাবে? বুকে ব্যথা করে, খুব ব্যথা করে। এই ব্যথা কোনো ডাক্তার ভালো করতে পারবে না। ইহান অবাক হয়ে বলে, আরে কি বলছো এসব? কি এমন হয়েছে যে ব্যথা ডাক্তার সারাতে পারবে না? এতক্ষণে হুঁশ আসে রিধির। ও এতক্ষণ কি বলছিল নিজের অজান্তে। রিধি সজ্ঞানে আসতেই নিজের কর্মকাণ্ডে মন চাচ্ছে লজ্জায় মরে যেতে। লজ্জা শরম ত্যাগ করে কি বলে যাচ্ছিল ও এগুলো। লজ্জায় রিধি হাঁসফাঁস করে বলে, কোন ব্যথা? কিসের ব্যথা? আমার কোনো ব্যথা নেই, আসছি আমি। হ্যাঁ, অথই অপেক্ষা করছে। কোনোরকম উল্টাপাল্টা বলে রিধি এক দৌড়ে চলে গেল। ইহান ওর যাওয়ার পথে তাকিয়ে চিন্তিত কণ্ঠে বিড়বিড় করল, কি হলো মেয়েটার? কি সব উল্টাপাল্টা বলে গেল? বেশি কি ব্যথা পেয়েছে? ইহানের চেহারায় চিন্তার ছাপ পড়ে রইল। রিধি অথইদের কাছে এসে হাঁটুতে ভর দিয়ে হাঁপাতে লাগলো। ওকে এমনভাবে দৌড়ে আসতে দেখে প্রিয়ান বলল, কিরে, তোরে কি কুত্তায় দৌড়ানি দিছে নাকি? এমনে দৌড়াইয়া কইতে আইলি? পিহু নাক মুখ কুচকে বলে, এইগুলো কি ধরনের কথা? তোর ভাষা শুনে আমার গা গুলাচ্ছে। প্রিয়ান রাগী গলায় বলল, তো তোরে কেউ কইছে আমার কথা শুনতে? তুই কানে তুলা দিয়া থাক। আহিদ বিরক্ত কণ্ঠে বলে, তোরা কি একটা দিন শান্তিতে থাকতে পারিস না? পিহু আর প্রিয়ান একে অপরের দিকে তাকিয়ে মুখ ভেঙচি মেরে উল্টো দিকে তাকিয়ে থাকে। অথই রিধিকে পানির বোতল দেয়। রিধি সেটা পান করে নিতেই অথই বলল, এখন বল, এমন হুড়মুড় করে কোথা থেকে আসি? আর বলিস না, আজ তো আমি শেষ হয়ে গিয়েছিলাম। তোর ভাই আমাকে কাচাচি বিয়ে খেত। আহিদ ভ্রু কুঁচকে বলল, সোজাভাবে বলতে পারিস না একটা কথা? প্রিয়ান চুলে ব্যাক ব্রাশ করতে করতে বলে, আরে ভাই এই মেয়েদের স্বভাবই এমন, কথারে শুধু তেনা প্যাঁচাতে থাকে। পিহু কটমট করে তাকায় প্রিয়ানের দিকে। তা দেখে প্রিয়ান ধমকে উঠে, ওই একদম এমনে তাকাবি না। তোরে কি আমি কিছু বলছি? তোর একটা কথাও আমার সহ্য হয় না, আর আমার তোরে সহ্য হয় না। তো আমি মনে হয় তোর কোলে গিয়ে বসে থাকি? চুপ। অথই চিৎকার করে উঠল। পিহু আর প্রিয়ান থেমে যায়। অথই দাঁত কিরমির করে আহিদকে উদ্দেশ্য করে বলে, আহিদ এই দুটোকে চুপ থাকতে বল। এমনিতেই আমি চিন্তায় বাঁচি না, আর এই দুটোর জ্বালা আরো 100 ডিগ্রি চিন্তা বাড়িয়ে দেয়। আমি কিন্তু সত্যি এদের খুব করে ফেলবো। পিহু প্রিয়ান ঠোঁটে আঙুল চেপে একসাথে বলে, আর একবারও ঝগড়া করব না। সত্যি এই চুপ করলাম। পিহু রেগে প্রিয়ানের দিকে তাকিয়ে বলে, এই তুই আমার কথা নকল করলি কেন? প্রিয়ানও একই সুরে বলে, তুই করেছিস নকল, আমি না। আবার শুরু হয়ে যায় এদের টম এন্ড জেরির ঝগড়া। অথই আর রিধি কপাল চাপড়াতে লাগলো। আহিদ হাসতে হাসতে বলে, এরা কোনোদিন শুধরাবে না। শুধু ওদের উপর চিল্লিয়ে এনার্জি লস করিস তোরা। রিধি রেগেমেগে বলে, তোরা থামবি? আমাকে বলতি দিবি কিছু? পিহু আর প্রিয়ান সাময়িকের জন্যে থেমে যায়, কারণ রিধি রেগে গিয়েছে। আর রিধি রাগ মানেই পিঠের উপর ধামধুম ঘুষি খাওয়া, আর তারা সেটা খেতে চায় না। পিহু আর প্রিয়ানকে থামতে দেখে অথই, রিধি আর আহিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর রিধি একটু আগের ঘটনা সবটা বলল ওদের। রিধি এমন পাগলামো কথা শুনে ওর হাসতে হাসতে শেষ। আর রিধি মুখ ফুলিয়ে রেখেছে। কিন্তু এত হাস্যার মাঝে অথইর চিন্তার শেষ নেই। আজ থেকে রুদ্রিক ওকে যা বলবে ওর তাই করতে হবে। না জানি লোকটা ওকে দিয়ে কি কি করাই। ভেবেই গলা শুকিয়ে আসছে ওর। মন মেজাজ ভালো না অথইর। একটু আগে ওর মা এসে বলে গেছেন ওকে নাকি দেখতে আসবে। ওকে আর ইহানকে তাই আজ ভার্সিটি যেতে দেয়নি।
ইহানও বেশ রাগারাগি করেছে এই নিয়ে, কিন্তু ওর মা বলছে ছেলের পরিবার নাকি অনেক ভালো, আর তাছাড়া দেখতে এসে তো আর বিয়ে হয়ে যাচ্ছে না। অথই আর ইহানের রাগারাগিতেও কাজ হয়নি। অসহ্য লাগছে অথইর। মাত্র ভার্সিটিতে উঠেছে ও, আর এখনই কিসের দেখাদেখি শুরু করে দিয়েছেন। অথই মন খারাপ করে ছাদে দোলনায় বসে আছে। না চাইতেও চোখে জল চলে আসছে অথইর। হঠাৎ দোলনায় কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকায় অথই। দেখে ওর বাবা আজিজুর সাহেব এসে বসেছেন ওর পাশে। অথইর মন খারাপ সেটা দেখে ওর বাবা মুচকি হাসলেন। আদুরে হাতে স্পর্শ করলেন মেয়ের মাথায়। বাবার স্নেহে যেন অথইর চোখের বাঁধ ভেঙে গেল। চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। আজিজুর সাহেব যত্ন করে মেয়ের চোখের জল মুছে দিলেন। অথই ভেজা কণ্ঠে ওর বাবাকে বলে উঠল, বাবা, আমি কি তোমাদের কাছে বেশি হয়ে গিয়েছি, যে আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছো? আজিজুর সাহেব মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন। আদুরে কণ্ঠে বললেন, কে বলেছে আমার মেয়ে আমাদের কাছে বেশি হয়ে গিয়েছে? তাহলে বিয়ে কেন দিতে চাইছো? আজিজুর সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, দেখ মা, বিয়ে আজ হোক কাল করতেই হবে। আর তাছাড়া দেখতে এলেই তো বিয়ে হয়ে যাচ্ছে না, তাই না? অথই কাপা গলায় বলল, কিন্তু আমি শুনলাম ছেলের নাকি আমাকে পছন্দ হলেই মা আমাকে এখানেই বিয়ে দিবে। তুই ভুল শুনেছিস। দেখ মা, পরিবারটা অনেক ভালো। এত ভালো পরিবার সচরাচর দেখা যায় না। নিজেকে নিজে ভালো বললে হয় না মা। 10 জন লোক যাকে ভালো বলে তারাই আসলে ভালো মানুষ। খোঁজখবর নিয়ে দেখেছি, আসলেই তারা অনেক ভালো। তুই সুখী হবি মা। আমরা কি কখনো তোর খারাপ চাইবো আমার সোনা মা? তুই তো জানিস আমরা তোকে কতটা ভালোবাসি। মা আমার, আমাদের ভুল বুঝিস না। ইহানটাও রাগ করে আছে। তবে একদিন দেখি সেই আমাদের কথা শুনে এখানে বিয়ে করলে তুই নিজেই এসে আমাদের বলবি, বাবা, আমার থেকে সুখী বোধ হয় কেউ হবে না। আমার কথাটা মিলিয়ে নিস। আর তাছাড়া পছন্দ হলেও আমরা শুধু বাগদানটা করিয়ে রাখবো। এত তাড়াতাড়ি আমরা আমাদের মেয়েকে বিদায় দিব না। এখন কান্না বন্ধ করে দে মা। তোর চোখের জল আমি সহ্য করতে পারি না। এভাবে কাঁদলে আমি অপরাধবোধে ভুগব মা। অথই বাবার বুক থেকে উঠে সোজা হয়ে বসল। তারপর চোখের জলগুলো মুছে নিল। ওর বাবার প্রতিটা কথা ওর উপর খুব প্রভাব ফেলল। যেহেতু ওর বাবা আর মা বলছে ছেলেরা অনেক ভালো, তাহলে নিশ্চয়ই ভালো হবে। মেয়েকে চুপ থাকতে দেখে আজিজুর সাহেব গলা খাকারি দিলেন। অথই উনার দিকে তাকাতেই তিনি ইনিয়ে বিনিয়ে বলে উঠলেন, তুই কি একেবারেই রাজি না? মানে তোর কি কোনো পছন্দ আছে মা? আমাদের বলতে পারিস, তাহলে আমি উনাদের মানা করে দেই। অথই বাবার কথায় আটকে উঠল। ওর বাবা উল্টাপাল্টা ভাবছে। অথই দ্রুত নাবোধক মাথা নাড়িয়ে বলে, না বাবা, এমন কিছুই না। তুই ভুল ভাবছ আমাকে। ভুল ভাবছি না রে মা, শুধু জিজ্ঞেস করলাম। আমি জানি আমার মেয়ে এমন কিছুই করবেন না। অথই স্বস্তির নিঃশ্বাস ফেলল। আজিজুর সাহেব ফের বলেন, তাহলে কি তুই রাজি? অথই লম্বা শ্বাস ফেলল। মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, আসতে বলো। মন থেকে বলছিস, নাকি আমাদের উপর রেগে আছিস এখনো? অথই ঠোঁটে হাসি ফুটিয়ে তাকালো ওর বাবার দিকে। ওর বাবার কাঁধে মাথা রেখে উনার বাম হাতটা জড়িয়ে ধরে বলে, উহু, একদম রাগ করে নেই আমি। আমি জানি আমার বাবা মা আমার জন্যে বেস্টটাই করবেন। যাক, মনে শান্তি দিলি মা। অথই অস্থির হয়ে ঘরের এপাশ ওপাশ করে চক্কর কাটছে। গায়ে ওর নীল রঙের শাড়ি জড়ানো, তার উপর হালকা একটু সেজেছে। রিধিকে ফোন করেছিল। ও বলল রিধি নাকি ওর পরিবারের সাথে ওর মামার বাড়ি গিয়েছে। আর পিহুটা ফোনই ধরছে না, তাই আহিদকে ফোন করেছিল। ওইটা আর প্রিয়ান নাকি দূরে কোথায় ট্রিপে চলে গিয়েছে। আর এই জন্যেই পিহু রাগ করে কারো সাথে কথা বলছে না। মাত্র একদিন ভার্সিটি ছুটিয়ে পেয়ে এদের তিরিং তিরিং শুরু। ওদের একটু মন খারাপও হলো। হঠাৎ করে এমন অথইকে দেখতে আসবে ওর পাশে নেই। অথই ওদের মন খারাপ হয়েছে বুঝতে পেরে আর বেশি ঘাটল না। ওরা অথইর কথায় একটু শান্ত হয়। পরে ওরা ফোনে শুধু অথইকে সান্ত্বনা দিয়েছে। হঠাৎ ওর ঘরে আসলেন। উনাকে দেখেই অথই বুঝল তারা এসে পড়েছে। অথইর কেমন যেন ভয় লাগছে, গলা শুকিয়ে আসছে।
মেয়ের শুকনো মুখ দেখে মিনহা বেগম বলে উঠলেন, ভয় পাওয়ার কিছুই নেই। তোর বাবা আর আমারও অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল। আমাদেরই দেখ আমরা কত সুখী। অভিভাবকদের দোয়ায় সবটা ভালোই হয় মা। আমার কথা মিলিয়ে নিস। এখন একটু শান্ত হো। আমরা আছি তো। অথই মাথা দুলালো। ওর মা ওকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসলেন। অথইর চোখ নিচের দিকে। ভয়, অস্থিরতায় চোখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না মেয়েটা। অথই দৃষ্টি নত রেখেই সালাম জানালো। কয়েকজনের কণ্ঠে একত্রে সালামের জবাব শোনা গেল। এর মাঝে শুধু একজন মেয়ে, সেটা ও বুঝতে পেরেছে। এদিকে ইহানের চটর চটর কথা ওর কানে আসতেই ওর ভ্রু কুঁচকে আসে। একটু আগেই না ওকে দেখতে আসবে সেজন্যে কি রাগারাগি করলো, এখন এমন ফটফট করে কথা বলছে। ওর কণ্ঠে যেন আনন্দের ঝিলিক। আর এমনভাবে কথা বলছে যেন তারা ওর কত আগের চেনা। অথইর রাগ লাগছে ইহানের প্রতি। হঠাৎ পাশ থেকে সেই চিকন মেয়েলি কণ্ঠের আওয়াজ ওর কানে আসল। দাদু, আপনি ঠিক বলেছেন। মেয়েটা ভারী মিষ্টি। দেখি আন্টি ওকে আমার পাশে এসে বসান। মিনহা বেগম হেসে অথইকে তার পাশে বসালো। মেয়েটি ফের বলে, এত লজ্জা পাচ্ছ কেন? চোখ তুলে দেখবে না আমাদের? না দেখলে হবে? দেখি তাকাও আমাদের সবার দিকে। সবাইকে দেখে নেও। মেয়েটির জোড়াজুড়িতে অথই তাকাতে বাধ্য হলো। কিন্তু সামনে তাকাতেই ওর চোখ কপালে উঠে গেল। কারণ ওর সামনে বসে আছে সেদিনের সেই লোকটা, যিনি মাঝরাস্তায় তার নাতির জন্যে বিয়ের প্রস্তাব দিয়েছিল ওকে। আতিক মাহবুব অথইর রিয়েকশন দেখে হেসে দিলেন। অথইদের পরিবার উনার হাসি দিকে অবাক হয়ে তাকিয়ে আছেন। মূলত তারা কিছুই বুঝতে পারছেন না। আতিক মাহবুব অথইর অবাক হওয়া মুখশ্রী দেখে ভ্রু নাচিয়ে বলে উঠলেন, কি অবাক হলে মেয়ে? তুমিই তো বলেছিলে তোমার বাড়িতে যেন বিয়ের প্রস্তাব নিয়ে যাই। আজিজুর সাহেব উনার কথা বুঝতে না পেরে প্রশ্ন করেই ফেললেন, মানে বুঝলাম না, আপনি কি একটু বুঝিয়ে বলবেন? আতিক মাহবুব হেসে উঠলেন। তারপর একে একে সেদিনের ঘটনা সব খুলে বললেন। কাহিনী শুনে বাকিরাও অবাক হলেন। পরক্ষণে সবাই হাসল। আতিক মাহবুব এইবার হাসি থামালেন। তারপর অথইকে উদ্দেশ্য করে বলেন, এইদিকে তাকাও। সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। তিনি তার ছেলেকে দেখিয়ে বলেন, এই হলো আমার ছেলে আরহাম মাহবুব মির্জা। আরিয়ানকে দেখিয়ে বলে, এই হলো আমার বড় নাতি আরিয়ান তাশরিফ মির্জা। রোজাকে দেখিয়ে বলল, এই হলো আমার বড় নাতবউ আফরোজা উর্মি। আমরা ছোট করে রোজা ডাকি। অথই একে একে সবাইকে সালাম জানালো। এরপর রুদ্রিককে দেখিয়ে বলে, এই হলো আমার ছোট নাতি আরিহান রুদ্রিক মির্জা, যার জন্যে বিয়ের প্রস্তাব এনেছি আমি। রুদ্রিকের দিকে তাকাতেই অথই যেন 440 ভোল্টের ঝটকা খেল। চোখগুলো বেরিয়ে আসার উপক্রম। ওর মুখটা হা হয়ে গিয়েছে। রুদ্রিক ওর দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। আর অথই ভাবছে, রুদ্রিক? তার মানে রুদ্রিকের জন্যে ওকে বউ করে নিতে চাইছেন আতিক মাহবুব। এদিকে অথইয়ের রুদ্রিককে দেখে এমন ভয়ানক রিয়েকশন দিতে দেখে সবাই বেশ অবাক হলেন। রোজা ওর কানে ফিসফিস করে বলল, কি হলো অথই? তুমি রুদ্রিকের দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? রোজার কথায় অথই নিজেকে স্বাভাবিক করে নিল। এই জন্যেই ও ভাবছিল ভাই হঠাৎ এইভাবে কেন নিজের মুড পরিবর্তন করে নিল। অথই দুহাতে মোচড়ামুচড়ি শুরু করে দিল। রুদ্রিকের সাথে ওর বিয়ে? ভাবলেই তো কেমন একটা লাগছে। না, এটা হতে পারে না। এটা সম্ভব না। রোজা অথইকে এমন করতে দেখে প্রশ্ন করল, কোনো সমস্যা অথই? না, আমি ঠিক আছি। মুখে এটা বললেও ওর মন জানে ও ঠিক নেই। এর মধ্যে আতিক মাহবুব বলেন, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে আজিজুর সাহেব। এইবার না হয় ছেলেমেয়েদের আলাদা করে কথা বলতে পাঠানো হোক। তাদেরও তো মতামতের গুরুত্ব আছে। আজিজুর সাহেব হেসে মাথা নাড়ালেন। তারপর অথইকে বলেন, অথই আম্মু যাও, রদ্রিককে নিয়ে তোমার রুমে যাও। না চাইতেও অথইকে উঠতে হলো। তারপর সামনের দিকে পা বাড়ালো। রুদ্রিক অথইর পিছনে পিছনে চলল। অথই আর রুদ্রিক অথইয়ের রুমে আসলে অথই নিজে গিয়ে দরজা আটকে দেয়। তারপর রাগী চোখে তাকায় রুদ্রিকের দিকে। ওকে এইভাবে রেগে তাকাতে দেখে রুদ্রিক বাঁকা হাসল। রসিকতার স্বরে বলে, আরে কি করছো? এখনই দরজা আটকাচ্ছ কেন? আমাদের বিয়ে এখনো হয়নি।
অথই যেন রুদ্রিকের এমন রসিকতায় আরও রেগে গেল। দাঁত কিরমির করে বলে, এটা কেমন ফাইজলামি? আর কিসের বিয়ের কথা বলছেন? আমি আপনাকে বিয়ে কোনোদিন করব না। কেন করবে না? বেশ ঠান্ডা কণ্ঠে প্রশ্ন করল রুদ্রিক। অথই জবাবে বলে, এমনি আপনাকে আমার ভালো লাগে না। রুদ্রিক গম্ভীর কণ্ঠে বলে, কেন ভালো লাগে না? কি করেছি আমি? আমার চেহারা খারাপ? নাকি আমি কোনো দিক দিয়ে প্রতিবন্ধী? মেয়েবাজি করি? না জুয়া খেলি? না তোমার সাথে কোনোদিন অসভ্যতামো করেছি? বা অন্য মেয়েদের সাথে করেছি? কোনটা? রুদ্রিকের একের পর এক প্রশ্নে অথই দমে গেল। ঠিক কি উত্তর দিবে জানা নেই অথইর। রুদ্রিক দেখতে কেন সুন্দর, শ্যামবর্ণের গায়ের রং, লম্বা চওড়া, পেটানো, শক্তপোক্ত, সুঠামদেহীর রুদ্রিককে যে কোনো মেয়ে এক দেখায় পছন্দ করে ফেলবে। আর রুদ্রিকের মাঝে কোনো বাজে স্বভাব দেখেনি অথই, শুধু সিগারেট খাওয়া ছাড়া। অথইকে চুপ থাকতে দেখে রুদ্রিক নিজেই বলল, কি হলো? চুপ করে আছো কেন? উত্তর দেও। যদি আমার কোনো একটা দোষ তুমি দিতে পারো তবে আমি নিজে বিয়ে ভেঙে দিব। না, এর কোনোটাই না। তাহলে? জানি না, শুধু আপনাকে বিয়ে করতে পারবো না। রুদ্রিক কদম বাড়িয়ে অথইর সামনে চলে আসল। অথই ওর থেকে অনেকখানি খাটো, তাই রুদ্রিক ওর দিকে ঝুঁকে ওর চোখে চোখ রেখে বলে, আমাকে রিজেক্ট করছো? ফলাফল কিন্তু ভালো হবে না। আর জানো তো, যেটা কেউ রুদ্রিককে করতে বারণ করে সেটা রুদ্রিক আরো আগ্রহ নিয়ে করে। আমি নিচে গেলাম, উত্তরটা যেন হ্যাঁ হয়, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। রুদ্রিক ঘর থেকে বেরিয়ে গেল। অথই রুদ্রিকের যাওয়ার পথের দিকে তাকিয়ে রাগে বিড়বিড় করে ওকে কয়েকটা গালি দিল। লোকটা এমন তোত্তারা, তবে ও নিজেও কারো থেকে কম না। ও রুদ্রিককে বিয়ে করবে না। না, এই বিয়ে অথই করতে পারবে না। রুদ্রিককে ও কোনোভাবেই বিয়ে করবে না ও। কিন্তু কিভাবে আটকাবে ও এই বিয়ে? বাবা, মা, ওর ভাই সবার যে এই বিয়েতে মতো আছে তা তাদের মুখশ্রী দেখেই বুঝতে পেরেছে অথই। তবে এটা মানতে হবে, রুদ্রিক যেমনই হোক, রুদ্রিকের পরিবারটা অনেক ভালো। সবার ব্যবহার অমায়িক। ওর গো সব থেকে বেশি ভালো লেগেছে রোজাকে। মেয়েটা অনেক মিশুক। অল্প পরিচয়েই যেভাবে ওর সাথে কথা বলেছে, মনে হয়েছে যেন রোজা ওকে কতদিন দিন ধরে চিনে। অথই মাথা নাড়ালো। না, এসব ভাবলে হবে না। যার সাথে সারাটা জীবন কাটাবে তাকেই যদি মনে না ধরে, তাহলে কিভাবে হবে? এখন উপায় একটাই, ইহানকে সবটা জানানো। যেই ভাবা সেই কাজ। অথই ওর ভাইকে মেসেজ করে দিল, সে যেন দ্রুত অথইর রুমে আসে। ঠিক মিনিট 10 পর অথইয়ের রুমে আসে ইহান। ও আসতেই অথই রাগী চোখে তাকালো ইহানের দিকে। বলল, এতক্ষণ লাগে আসতে? সেই কখন মেসেজ দিয়েছি। ইহান বলে, আরে রাগ করছিস কেন? নিচে মেহমান আছে, চাইলেই তো আর সাথে সাথে আসা যায় না। এখন বল কি জন্যে ডেকেছিস? ইহানের কাছে কিছু বলতে অথইয়ের কোনোকালেই কোনরূপ জোরতা কাজ করে না। ও অকপটে ওর মনের সব কথা ইহানকে বলে দিতে পারে। ইহান ওর কাছে ওর বেস্ট ফ্রেন্ড, তাই কোনোরকম ভনিতা ছাড়াই অথই বলে, ভাই, আমি তোর ফ্রেন্ডকে বিয়ে করতে পারবো না। ইহান বিন্দুমাত্র বিচলিত হলো না। ও আগেই বুঝতে পেরেছিল অথই এমন কিছুই বলবে, তাই খুব শান্ত কণ্ঠে বলে, আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, কিন্তু ঠিক কি কারণে আমার ফ্রেন্ডকে তুই বিয়ে করবি না তা তো বলবি। এভাবে হুট করে তো আর বিয়েতে না করে দেওয়া যায় না, কারণ প্রয়োজন হয়। ইহানের এমন প্রশ্নে অথই কি বলবে ভেবে পেল না। এটা ঠিক রুদ্রিককে সিগারেট খাওয়া ছাড়া আর কোনো বাজে কিছু করতেও দেখেনি। যতদিন ভার্সিটিতে দেখা হয়েছে, দেখতেও অনেক সুন্দর রুদ্রিক। যে কোনো মেয়ে এমন একটা ছেলেকে বিয়ে করতে এক পায়ে রাজি হয়ে যাবে। অথইকে চুপ থাকতে দেখে ইহান ফোঁস করে শ্বাস ফেলল। তারপর অথইয়ের কাছে এগিয়ে গিয়ে ওকে ধরে বিছানায় বসালো। নিজেও ওর পাশে বসে অথইকে টেনে বুকে জড়িয়ে নিল। অথই ভাইয়ের স্নেহ পেয়ে ভাইয়ের বুকের সাথে মিশে রইল। ইহান বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগলো, দেখ অথই, আমি জানি তুই সেদিন রুদ্রিকের সাথে যেই ব্যবহার করেছিস, আর সেদিন যাই ঘটেছে, সেই রেশ ধরেই তোর অকারণেই রুদ্রিককে ভালো লাগে না। তবে একটা কথা কি জানিস বোন, দুনিয়াটা না বড্ড কঠিন।
এই ধর আজ রুদ্রিকদের আমরা মানা করে দিলাম, কয়েক বছরেও আর তোর বিয়ের কথা ভাববো না, কিন্তু একদিন না একদিন তো তোকে বিয়ে করতেই হবে। এটাই যে নিয়ম, যা আজীবন ধরে হয়ে আসছে। আমরা তো আর জেনে শুনে তোকে খারাপ জায়গায় বিয়ে দিতে চাইবো না, কিন্তু মানুষের মনে কি থাকে তা তো আর আমরা জানি না। তখন যদি তারা খারাপ হয়ে যায়, তোর সাথে যদি খারাপ ব্যবহার করে, কি করবি তুই? হয়তো আমরা কষ্ট পাবো, সেই জন্যে আমাদের কাছে তোর কষ্টের কথা বলবি না। নিজে ধুকে ধুকে মর বি, কিন্তু একদিন না একদিন তো আমরা সব জানবই, আমরাও ভেঙে পড়ব। এখন তুই বলতে পারিস তুই আগে থেকেই নেগেটিভ ভাবছিস কেন? পজিটিভও তো হতে পারে, কিন্তু বোন ভবিষ্যতের কথা তো আর কেউ বলতে পারে না। তাই বর্তমানে আমাদের কাছে যা আছে তা নিয়েই খুশি থাকা উচিত। রুদ্রিককে আমি ভালো বলবো তাই এই কারণে না যে ও আমার বেস্ট ফ্রেন্ড। তুই নিজেও জানিস আমি আমার বোনের জন্যে বেস্টটাই খুঁজে আনবো। রুদ্রিক অনেক ভালো ছেলে অথই, ওকে বিয়ে করলে তুই সুখে থাকবি। ছেলেটা একটু রাগী, গম্ভীর, কিন্তু ওর মনটা অনেক ভালো। আর ওর পরিবারকে তো আমি আগে থেকেই চিনি। রুদ্রিকের পরিবারের প্রতিটা মানুষই খুব ভালো, তারা তোকে রানী বানিয়ে রাখবে। বিশ্বাস না হলে রোজা ভাবির থেকেই জিজ্ঞেস করিস। জানিস রোজা ভাবি এতিম ছিল, সে থাকতো এতিমখানায়। আরিয়ান ভাইয়া নাকি সেই এতিমখানায় কিছু টাকা ডোনেট করতে গিয়েছিল, আর সেখানেই নাকি ভাবিকে দেখে পছন্দ করেছিল। ব্যাস, আরিয়ান ভাইয়া বাসায় গিয়ে এই কথা জানাতেই আঙ্কেল আর দাদু কোনরূপ তর্ক না করে আরিয়ান ভাইয়ার পছন্দ করা মেয়েকেই মেনে নেন। তারপর রোজা ভাবিকেই আরিয়ান ভাইয়ের বউ করে নিয়ে আসে। তাহলে বুঝো তারা কতটা ভালো মনের মানুষ। রোজা ভাবিকে আজ পর্যন্ত তারা কেউ এই নিয়ে কটু কথা বলেনি। তাদের বৌভাতের দিন তাদের এক আত্মীয় এটা নিয়ে ভাবিকে কটু কথা শোনালে রুদ্রিক সবার আগে প্রতিবাদ করে, আর তাদের পরিবারের সবাই ওই আত্মীয়ের সাথে সব সম্পর্ক ভেঙে দেন। সেদিন ওই ঘটনার পর থেকে তাদের প্রতি শ্রদ্ধা আমার আরো বহুগুণ বেড়ে গিয়েছিল। তাহলে তুই নিজেই চিন্তা করে দেখ তারা কতটা ভালো মনের মানুষ। তুই সুখে থাকবি বোন, মিলিয়ে নিস আমার কথাটা। অথই ইহানের বুক থেকে মাথা উঠিয়ে ছলছল চোখে ভাইয়ের দিকে তাকালো। ইহান বোনের চোখের পানি মুছে দিয়ে হালকা হেসে বলে, তবে ভাবিস না তোকে জোর করব, তোর মন যা বলে তুই তাই করবি। অথই ইহানের দু হাত শক্ত করে ধরে ভেজা কণ্ঠে বলে, আমার নিজের কোনো পছন্দ নেই ভাইয়া, সেটা তুমি জানো, আর আমি এটাও বিশ্বাস করি। আমার মা, বাবা আর ভাই আমার জন্যে যা করবে আমার ভালোর জন্যেই করবে, তারা কখনোই আমার খারাপ চাইবে না। তাই তোমরা যেহেতু বলছো সবাই চাইছো রুদ্রিকের সাথেই আমার বিয়েটা হোক, তাহলে আমি রাজি ভাইয়া। ইহান বোনের কথা শুনে খুশি হলেও অনেকটা উদ্বিগ্ন কণ্ঠে বলে, কিন্তু তুই মনের বিরুদ্ধে গিয়ে এসব বলিস না অথই। আমি আগেও বলেছি তোর মন যা চায় তুই তাই করবি, আমরা কেউ তোকে জোর করছি না। অথই মুচকি হেসে বলে, আমি মন থেকেই রাজি ভাইয়া, আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। তাহলে বলছিস আমি নিচে গিয়ে তোর উত্তরটা হ্যাঁ জানিয়ে দে? অথই হ্যাবোধক মাথা নাড়ালো। ইহানের ঠোঁটের কোণে চওড়া হাসি ফুটে উঠল। বোনের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো, বলল, তুই অনেক সুখে থাকবি অথই, অনেক সুখী হবি তুই। ইহান চলে গেল নিচে সবাইকে অথইর উত্তরটা জানানোর জন্যে। এইদিকে ইহানের যাওয়ার পথে তাকিয়ে থেকে অথই মনে মনে বলল, তুমি যা বলেছ তাই যেন হয় ভাই, আর দোয়া করো আমি যেন তোমার বন্ধুকে ভালোবাসতে পারি, আর সেও যেন আমাকে ভালোবাসে। দোয়া করো তোমরা, তোমাদের খুশিতেই আমি খুশি। ইহান এসে রুদ্রিকের পাশে বসল। এদিকে রুদ্রিক অস্থির হয়েছিল ইহান আসছে না কেন। ইহান আসতেই রুদ্রিক ওর কানে ফিসফিস করে বলে, কিরে, তোর বোন কি বলল? ইহান মুখটাকে এমন একটা মুখভঙ্গি করল যা দেখে রুদ্রিক দুশ্চিন্তায় পড়ে গেল। তবে কি অথই মানা করে দিয়েছে? রুদ্রিক আবারও বলল, কিরে কিছু বলছিস না কেন? কি বলেছে ও? আমি আগেই বলেছিলাম এই মেয়ে এত সহজে মানবে না। তুইই বললি তুই নাকি সামলে নিবি, এখন চুপ করেই থাকবি নাকি উত্তর দিবি? ইহান রুদ্রিককে এমন অস্থির আর চিন্তিত দেখে ফিক করে হেসে দিল। ইহানকে হাসতে দেখে ভ্রু কুঁচকে ফেলল রুদ্রিক।
পরক্ষণে ইহানের হাসির মানে বুঝে গেল অথই রাজি হয়ে গিয়েছে। আর ইহান ওর সাথে ফাইজলামি করছে। রুদ্রিক দাঁতে দাঁত চিপে বলে, আমার সাথে ফাইজলামি করছিস? তোকে তো আমি পরে দেখে নেব। এখন বল, আমি যা ভাবছি সেটাই কি ঠিক? ইহান হেসে জবাব দেয়, হ্যাঁ, অথই রাজি হয়ে গিয়েছে। আমি বললাম না, আমি গিয়ে বুঝালেই ও বুঝবে। যাক, রাজি হলো। হঠাৎ ইহান রুদ্রিককে উদ্দেশ্য করে গম্ভীর কণ্ঠে বলে, দেখ, তুই যেদিন প্রথম অথইকে দেখেছিস সেদিনই আমাকে জানিয়েছিস তুই প্রথম দেখাতে আমার বোনকে পছন্দ করে ফেলেছিস। ওকে তোর ভালো লাগে। আমিও কিছু বলিনি, কারণ তুই ভালো ছেলে আর তোর ফ্যামিলিও ভালো। কিন্তু ভবিষ্যতের কথা তো আর কেউ বলতে পারে না। কিন্তু মনে রাখিস, আমার বোন আমার কলিজা। ওকে কোনোদিন কষ্ট দিবি না। যদি তোর কারণে আমার বোনের চোখ থেকে এক ফোঁটা অশ্রু ঝরে, তবে আমি ভুলে যাব তুই আমার বেস্ট ফ্রেন্ড। রিল্যাক্স। হাইপার হচ্ছিস কেন? আমি বললাম তো, তোর বোনকে কোনোদিন আমি কষ্ট দিব না। রুদ্রিক বেঁচে থাকতে অথই কোনোদিন কষ্ট পাবে না। রুদ্রিকের ভরসা পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল ইহান। এদিকে রুদ্রিক ইহানের সাথে কথা শেষ করে ওর দাদুর দিকে তাকালো। পরপর বাঁকা হাসল। ওর বোকা দাদু। সে ভেবেছে রুদ্রিক এত সহজেই এখানে এসেছে। উহু, তার দাদু তো আর জানে না তার পছন্দ করা মেয়েকে রুদ্রিক আরো 2 বছর আগে থেকেই ভালোবাসে। সিয়ামকে ওর পিছনে লাগিয়েছে স্পাইগিরি করার জন্যে। অথচ এটা জানে না রুদ্রিক এতটা কাঁচা প্লেয়ার না। অথইকে দেখে তো তার ঘুম নিদ্রা সব বিসর্জনে গিয়েছিল আরো 2 বছর আগেই। সেদিন ছিল বসন্তকাল। বন্ধুদের সাথে বসন্তবরণ উৎসবে সামিল হয়েছিল রুদ্রিক। ওরা নিজেদের মতো আনন্দ করছিল। হঠাৎ ইহানের ফোনে কল আসে। ও ফোন রিসিভ করে কথা বলে নেয়। ইহানের কথা শেষ হওয়ার পর রুদ্রিক জিজ্ঞেস করেছিল কি হয়েছে। ইহান জানায় ওর বোন নাকি তার ফ্রেন্ডের ফোন থেকে ওকে কল করেছে। আর সে নাকি ভার্সিটিতে এসেছে। আর ইহানকে নিতে এসেছে। কারণ আজ সে নাকি ইহানের সাথে ঘুরতে যাবে। বোনের আবদার ফেলতে পারবে না ইহান। তাই তৎক্ষণাৎ চলে যাবে। সবাইকে বলে বিদায় নেয় ইহান। যেহেতু ইহান নেই তাই রুদ্রিকেরও থাকতে ইচ্ছে করছিল না। তাই নিজেও চলে যাবার সিদ্ধান্ত নেয়। ওর বন্ধুদের বলে দুজনেই রওনা হয়েছিল। দুজন একসাথে গেটের কাছে আসতেই ইহান ওকে ইশারা করে দেখায় রাস্তার ওই পারে একটা ছেলের সাথে দাঁড়ানো মেয়েকে। সেদিকে তাকাতেই রুদ্রিকের হৃদস্পন্দন থেমে গিয়েছিল। বাসন্তী রঙা শাড়িতে এক অপরূপ সুন্দরী দাঁড়িয়ে ডাগর ডাগর আখিজোড়ার গভীর সমুদ্রে ডুবে গিয়েছিল ও। পাশেই দাঁড়ানো বন্ধুর দু একটা কথায় যখন ওই চিকন লিপস্টিক রাঙানো ঠোঁটজোড়া দিয়ে হেসে উঠছিল, তখন মনে হয়েছিল ওই হাসতেই রুদ্রিক হয়ে গিয়েছে। ফর্সা ছোট ছোট চেহারাটায় যেন তার রাজ্যের মায়া। এলোমেলো চুলগুলো ক্ষণেক্ষণেই কানের পিছে গুজে দিচ্ছিল। হাতে তার শুভ্র সিন্ধ বেলি ফুলের মালা। সেদিনই মন হারিয়ে ফেলেছিল রুদ্রিক ওই মেয়ের কাছে। বুকের তীব্র স্পন্দন থামাতে না পেরে ইহানের থেকে দ্রুত বিদায় নিয়ে বাড়ি ফিরেছিল। সেদিন রাতে এক ফোঁটা ঘুম হয়নি। সারাটা রাত ছটফট করেছিল। বারবার মেয়েটার চেহারা ভেসে উঠছিল ও চোখের সামনে। মনের অনুভূতিকে সামলে রাখতে পারিনি। সেদিনই বুঝে গিয়েছিল সে প্রেমে পড়েছে। যাকে বলে ভয়ানক প্রেম, যার থেকে বিন্দুমাত্র নিস্তার রুদ্রিক কোনোদিন পাবে না। তাই পরের দিনই ছুটে গিয়েছিল ইহানের কাছে। মনের কথা বলেছিল প্রাণপ্রিয় বন্ধুকে। তার বিশ্বাস ছিল ইহান কখনো ওকে ফিরিয়ে দিবে না। আর হলো তাই। তবে ইহান ওকে বলেছিল অথইকে বিয়ে না করা পর্যন্ত ও অথইয়ের ধার পাশেও যেতে পারবে না। রুদ্রিক মেনে নিয়েছিল বন্ধুর কথা। আর আজ তা পূরণ হতে চলেছে। অথই ওর বউ হবে। তবে এত তাড়াতাড়ি ও নিজেও অথইকে বিয়ে করতে চায়নি। ওর স্টাডি এখনো শেষ হয়নি। কিন্তু ওর দাদু ওকে বিয়ে করানোর জন্যে পাগল হয়ে গিয়েছিল। প্রথমে এই কথা শুনে রাগ হয়েছিল। কিন্তু যেদিন জানতে পারে ওর ভালোবাসার মানুষটিকেই ওর দাদু পছন্দ করে ওর বউ করে আনতে চায়, তখন যেন আকাশের চাঁদ হাতে পেয়েছিল। মন চাচ্ছিল দাদুকে সবার সামনে জড়িয়ে ধরতে। কিন্তু রুদ্রিকই নিজের অ্যাটিটিউড ধরে রাখতে হবে না। তাই একটু অভিনয় করেছিল বটে। অতীতের কথা ভেবে হালকা হাসল রুদ্রিক। তারপর ওর দাদুর কাছে গিয়ে বসল।
এরপর ওর দাদুকে বলে, দাদু শোনো না। আতিক মাহবুবের ভ্রু কুঁচকে আসে। নাতির হঠাৎ এমন ডাকে কিছু একটা সন্দেহ হচ্ছে। তিনি বলেন, কি হয়েছে? আমাকে তো এইভাবে কোনোদিন ডাকিস না। রুদ্রিক গলা খাকারি দিল। নিজের স্বভাবমতো চরিত্রে ফিরে এসে গম্ভীর গলায় বলে, একটা গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ বল, শুনছি। রুদ্রিক ঠান্ডা গলায় বলে, বিয়ে তুমি যেহেতু আমাকে করাবেই, আর এই মেয়েকেই যে আমার বিয়ে করতে হবে তা আমি ভালোভাবে জানি। তাই চাচ্ছিলাম তুমি যেইভাবেই হোক আজকেই আমাদের আকদ করিয়ে রাখো। মেয়ে না হয় আমরা পরে ধুমধাম অনুষ্ঠান করে বাড়িতে তুলবো আমার স্টাডি শেষ হওয়ার পর। ততদিন পর্যন্ত সে এই বাড়িতেই থাকবে। কিন্তু আমি চাই না আমরা কোনো নাম বন্ধনে আবদ্ধ থাকতে। সেই বন্ধন ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমি চাইছি আমাদের বন্ধনটা যেন মজবুত থাকে, আর সম্পর্কটাও যেন হালাল থাকে। এই জন্যে আমি চাইছি আজই আকদ করে রাখতে। আতিক মাহবুব হা করে তাকিয়ে আছেন নাতির দিকে। তিনি এতটাই আশ্চর্য হয়েছেন যে রিয়েকশন দিতে ভুলে গিয়েছেন। এইটা কি আদৌ তার নাতি রুদ্রিক, যে বিয়ে করবে না বলে তাকে জোর করে এখানে এনেছিলেন তিনি? কিন্তু এখন নাতির মুখে এমন কথা শুনে তার 440 ভোল্টের ঝটকা লেগেছে। সে স্তব্ধ হয়ে বসে রইল। তার এমন রিয়েকশনে আরহাম সাহেব, আরিয়ান আর রোজাও ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আরাবির বাবা আর মা আপাতত রান্নাঘরে গিয়েছেন উনাদের জন্যে আরও কয়েক পদ নাস্তা আনতে। এই জন্যে উনারা এখানে নেই। এদিকে সবার এমন মুখভঙ্গি দেখে রুদ্রিকের কোনো হেলদোল হলো না। সে বেশ আয়েশ করে সোফায় বসে এক গ্লাস জুস হাতে নিল, আর রিল্যাক্সে তা পান করতে লাগলো। সবাইকে এমন ঝটকা দিতে পেরে তার বেশ ভালোই লাগছে। রুদ্রিকের মুখে আকদ করিয়ে রাখার কথা শুনে মির্জা বাড়ির সকলেই বেশ অবাক হয়েছিলেন। পরক্ষণে সবাই অবাকের রেশ কাটিয়ে উঠতেই খুশিতে আত্মহারা হয়ে যান। যাক, রুদ্রিক রাজি হয়ে গিয়েছে, আর আকদ করিয়ে রাখার কথা নিজেই বলছে। আতিক মাহবুব কথাটা আজিজুর সাহেবের কাছে প্রস্তাব স্বরূপ রাখতেই তারাও রাজি হয়ে যান। পবিত্র একটা বন্ধনে তারা আবদ্ধ থাকবে, এর থেকে ভালো আর কি হবে? আরিয়ান, রোজা, ইহান, রুদ্রিক তারা চলে যায় বিয়ের সকল ব্যবস্থা করতে। এদিকে মিনহা মেয়ের কাছে যান ব্যাপারটা জানানোর জন্যে। তিনি অথইয়ের রুমে গিয়ে দেখেন মেয়ে তার পরনের শাড়ি টাড়ি খুলে গোসল দিয়ে বিছানায় শুয়ে শুয়ে ফোন স্ক্রোল করছে। তিনি অথইকে উদ্দেশ্য করে বলেন, এ কি করেছিস? শাড়ি খুলেছিস কেন? আর একটু পরে থাকতি, তারা না যাওয়া পর্যন্ত। অথই উঠে বসল, মায়ের কথায় বিরক্ত হয়ে বলে, উফ মা, আর ভালো লাগছিল না এইসব শাড়ি টাড়ি পরে থাকতে। সেই কখন থেকে পরে আছি। মিনহা বেগম কথা বাড়ালেন না। অথইয়ের কাছে গিয়ে অথইয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলেন, বিয়েতে যেহেতু তুই মতো দিয়েই ফেলেছিস, তাই উনাদের পরিবার চাচ্ছেন আজকেই তোর আর রুদ্রিকের আকদ করিয়ে রাখতে। যেহেতু তুই রাজি, এই জন্যে আমরাও আর মানা করিনি। কি বলিস তুই? অথই বিস্ময় হা করে রইল। সে সবে মাত্র হ্যাঁ বলেছে, আর এরা 4G স্পিডে এগিয়ে গিয়ে বিয়েও করিয়ে ফেলবে। এটার পিছনে যে রুদ্রিকের হাত তা বুঝতে বিন্দু মাত্র অনুবিধে হলো না অথইয়ের। কিন্তু এই লোক এমন হাত ধুয়ে পড়েছে কেন ওর পিছনে? ভালো তো ওকে বাসে না সেটা নিশ্চিত। তবে কি সেদিনের ওর করা ব্যবহারের প্রতিশোধ নিতে চায়? না, এমনটা রুদ্রিক করতে পারবে না। রুদ্রিক এমন না, তাই এই কয়েকদিনে সেটা বুঝতে পেরেছে অথই। তবে কেন করছে সে এমন? অথইয়ের ভাবনায় ছেদে হয় ওর মায়ের কণ্ঠে। কিরে, কি বলিস? আকদটা করিয়ে রাখলেই ভালো, তাই না? অথই মাথা দুলালো। যেহেতু ও রুদ্রিককে বিয়ে করতে রাজি হয়েছে, সেখানে আজ আকদ করিয়ে রাখবে। এখানে দ্বিমত প্রকাশ করে লাভ নেই। তাছাড়া ওর বাবা মা মতো দিয়ে দিয়েছেন, তাই আর কথা বাড়ালো না অথই। তবে মন খারাপ হচ্ছে বেশ। ওর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আজকে, আর আজকের এই দিনেই ওর বন্ধুরা ওর পাশে নেই। বন্ধুদের শূন্যতা করে করে খাচ্ছে অথইকে। আজ ওর বন্ধুরা ওর সাথে থাকলে ওর এত দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হতো না। ভীষণ মিস করছে তাদের। ঘণ্টাখানিকের মধ্যে বিয়ের সকল ব্যবস্থা করে ফেলা হলো। কাজী আনা হলো, হুজুর আনা হলো। রুদ্রিক অথইর জন্যে শপিং ও করে এনেছে।
একটা মেয়ের বউ সাজতে যা যা লাগে সব এনেছে এবং তা রোজার হাতে দিয়ে বলেছে অথইকে এইগুলো দিয়ে তৈরি করে আনতে। রোজা ক্ষণে ক্ষণে দেবরের পাগলামি দেখে অবাক হচ্ছে, তবে বেশি কথা বাড়ালো না। রুদ্রিকের দেওয়া সবকিছু নিয়ে অথইয়ের কাছে চলে গেল। এদিকে বারান্দায় দাঁড়িয়ে আছে অথই, মন খারাপ করে আকাশপানে তাকিয়ে আছে। এই তো আর কিছুক্ষণ এরপরেই ওর জীবনের মোড় পাল্টে যাবে, বদলে যাবে ওর পরিচয়। ওর জীবনটা এমনকি গোটা ও পুরোটাই আজ অন্য কারো নামে দলিল হয়ে যাবে। আচ্ছা, বিয়ের পরও এইভাবেই জীবনটা কাটাতে পারবে, যেমনটা গত কয়েক বছর যাবৎ কাটিয়ে আসছে? নাকি সম্পর্কের মারপ্যাচে ওকে বন্দী হতে হবে অন্য কারো খাঁচায়? ভবিষ্যৎটা ওর কেমন হবে? ও কি আজীবন চঞ্চল আর সাহসী আর স্বাধীন অথই হয়েই কাটাতে পারবে, নাকি রুদ্রিক তাকে সম্পর্কের জোরে ওকে আজীবনের জন্যে অন্ধকারে ঠেলে দিবে? কিন্তু অথই তো এমন সম্পর্ক চায় না। ও তো মুক্ত পাখির মতো বাঁচতে চায়, না হলে যে দম বন্ধ হয়ে মারা যাবে। ওর ভাবনার মাঝে দরজায় টোকা পড়ে। অথই নিজেকে সামলে নিয়ে দরজা খুলতে চলে যায়। দরজা খুলে দেখে রোজা হাসি মুখে দাঁড়িয়ে আছে। অথইকে দেখে হেসেই বলে, ডিস্টার্ব করলাম বুঝি? অথইয়ের মন অল্প হলেও ভালো হয়ে গেল রোজাকে দেখে। মেয়েটার মায়াভরা মুখটা দেখলে যে কারোরই মন ভালো হয়ে যাবে। অথই হাসি মুখে বলে, আরে আসুন না আপু, ভিতরে আসুন। রোজা অথইয়ের রুমে প্রবেশ করে হাতের জিনিসপত্রগুলো বিছানার উপর রাখলো। তারপর বলল, দেখি যাও হাত মুখটা ধুয়ে আসো। রুদ্রিক তোমার জন্যে বিয়ের সব শপিং করে নিয়ে এসেছে। এইগুলো দিয়ে তোমাকে তৈরি করে নিচে নিয়ে যেতে। তার আগে এসো, দেখে যাও তোমার বিয়ের শাড়িটা। দেবরের আমার পছন্দ আছে বলতে হবে। অথই কথাটা শুনে অবাক হলো। তারপর রোজার কথা মতো শাড়িটা দেখার জন্যে এগিয়ে যায়। রোজা শাড়িটা খুলে মেলে ধরতেই অথইয়ের চোখ জড়িয়ে যায়। টকটকে সিঁদুর লাল রঙের স্টোন ওয়ার্ক করা কাতান শাড়ি। অসম্ভব সুন্দর শাড়িটা। অথইয়ের চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আনমনে অথই শাড়িটায় হাত স্পর্শ করে। সাথে সাথে ওর হৃদস্পন্দন বেড়ে যায়। এই শাড়িটা ও গায়ে জোড়াবে, আজ বউ সাজবে ও রুদ্রিকের জন্যে। কেমন যেন অস্থির লাগছে। অথই দ্রুত হাত সরিয়ে নিল শাড়ি থেকে। অথইয়ের এমন হাসফাস অবস্থা দেখে রোজা বুঝল অথই নার্ভাস। তাই অথইয়ের কাঁধে রাখল। কাঁধে স্পর্শ পেয়ে অথই রোজা দিকে তাকায়। রোজা অথইকে বলে, এত অস্থির হবার কিছু নেই, নিজেকে হালকা রাখো, কোনো চিন্তার বিষয় নেই। জানো আমার বিয়ের সময়ও আমি এমন নার্ভাস ছিলাম, বলতে গেলে তোমার থেকেও বেশি। তোমার তো মা, বাবা, ভাই আছে, তোমার ভরসার যোগ্য কতগুলো মানুষ আছে, কিন্তু আমার তো কেউই ছিল না। দুদণ্ড মনের কথা কাউকে বলবো সেরকম কেউ আমার ছিল না। আরিয়ান আমাকে পছন্দ করেছে, তাই ওর পরিবার যখন আমার জন্যে বিয়ের প্রস্তাব নিয়ে আসে, বিশ্বাস করো কি ভয় লাগছিল। কেমন হবে পরিবার, আমাকে কিভাবে রাখবে? এখন তো রূপের মোহে পড়ে হয়তো আমাকে ছেলে আমাকে বিয়ে করবে। যখন মোহ কেটে যাবে, বাস্তবতা বুঝবে আমি অনাথ, এটার কারণে তারা যখন সবার কাছ থেকে কটূক্তি শুনবে, তখন আমার প্রতি যদি তারা বিরক্ত হয়ে পড়ে যদি আমাকে বের করে দেয় তাদের জীবন থেকে। আরো নানান চিন্তায় আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। ঠিক মতো খেতাম না, ঘুমোতাম না। কিন্তু বিশ্বাস করো বিয়ের পর আমার সব ধারণা পাল্টে যায়। আমাদের বৌভাতের দিন আমি অনাথ এটা নিয়ে তাদের এক সুসম্পর্কের ফুপু আমায় কটু কথা শোনায়। এটা শোনার সাথে সাথে রুদ্রিক রেগেমেগে অস্থির, চিল্লাপাল্লা করে বাড়ি মাথায় উঠিয়ে ফেলেছিল। সে কি রাগ তার, সাথে বাকিরাও তো আছেই। সেই ফুপুর সাথে সব সম্পর্ক তারা ভেঙে দেয়। আমি যে তাদের কাছে এতটা স্পেশাল তা বুঝতে পারিনি আমি। যেদিন বুঝলাম বাঁধ ভাঙা কান্নায় ঢলে পড়লাম। আমার সব ভয় নিমিষেই গায়েব হয়ে গেল। আমিও পরিবার পেলাম, যারা আমাকে এতটা ভালোবাসে। জানো যেদিন বিয়ে করে আরিয়ান আমায় প্রথম সেই বাড়িতে নিয়ে গিয়েছিল, দাদু সবার আগে আমায় বাড়ির চাবিকাঠি আমার হাতে দিয়ে বলেছিলেন, ঘরের লক্ষ্মী ঘরে এসেছে, আজ থেকে তার ঘর সে নিজেই দেখে শুনে রাখুক। সেদিনের পর বাড়ির সব দায়িত্ব আমায় দিয়ে দেন। আমাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করেন, জব করার জন্যেও বলেছিলেন, কিন্তু আমিই করিনি। কারণ জব করে যেই সময়টুকু আমি ব্যয় করব,
সেই সময়টুকু আমি আমার পরিবারকে দিব। আমি তো অনাথ ছিলাম বলো। পরিবার আসলে আমার কাছে কতটা মূল্যবান তা বলে বোঝানো যাবে না। তাই আমার জীবনে যেই কদিনই বাঁচব, পরিবারের সাথে হাসি খুশি থেকে উপভোগ করে বাঁচব সিদ্ধান্ত নিয়েছিলাম। আজ আমি এতটা সুখী যে আজ নিজের সুখ দেখে নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই। ভাবি এত সুখ আমার মতো অনাথের কপালে উপরওয়ালা লিখে রেখেছেন কল্পনাও করেনি। এখন তারাই আমার সব। তাদের ছাড়া আমার একটা মুহূর্ত চলে না। রোজার চোখজোড়া ছলছল করছে, কিন্তু ঠোঁটের কোণে তৃপ্তির হাসি। অথই মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। তবে ও নিজেও কি রোজার মতো অহেতুক চিন্তা করছে? এত ভালো একটা পরিবার পাচ্ছে সে। অথই মাথা ঝাড়া দিয়ে চিন্তাটুক ঝেড়ে ফেলে দিল। তা হবে তা পরে দেখা যাবে। উপরওয়ালা যা করেন ভালোর জন্যেই করেন, তাই সবটা তার হাতেই ছেড়ে দিল। অথই মুচকি হেসে বলে, ধন্যবাদ আপু। আপনার থেকে এতটা সাপোর্টিভ কথা শুনে আমার চিন্তাগুলো নিমিষেই গায়েব হয়ে গিয়েছে। যাক, শুনে খুশি হলাম। এখন যাও, ফ্রেশ হয়ে আসো। তোমাকে তৈরি করতে হবে। নিচে কাজী আর হুজুর বসে আছেন। অথইও আর কথা বাড়ালো না, চুপচাপ ফ্রেশ হতে চলে গেল। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আসতেই রোজা ওকে তৈরি করিয়ে দিতে লাগলো। রুদ্রিকের দেওয়া শাড়ি, গহনা সব পরানো হলো অথইকে। অথই রোজাকে বলে দিয়েছি, মেকআপ যেন খুব হালকা হয়, একেবারেই ন্যাচারাল লাগে যেন ওকে। রোজা তাই করেছে, শুধু লিপস্টিকটা লাল টকটকে দিয়েছে। অথই দিতে চায়নি, রোজা জোর করাই। আর রোজার কথা ফেলতে পারেনি। অথইয়ের সাজ সুসম্পন্ন হতেই রোজা অথইয়ের চিবুক স্পর্শ করে বলে, মাশা আল্লাহ, একদম পুতুলের মতো লাগছে দেখতে। দাদুভাইয়ের পছন্দ একেবারে ফার্স্ট ক্লাস বলতে হবে। আমার দেবর তোমাকে দেখলেই একদম লাট্টু হয়ে যাবে। অথই আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো। নিজেকে বউ সাজে দেখে অথই কি বলবে বুঝতে পারল না। কেমন যেন একটা অনুভূতি কাজ করছে ওর মাঝে, যেই অনুভূতির ব্যাখ্যা ও কাউকে দিতে পারবে না। হঠাৎ দরজায় টোকা পড়ল। মিনিহা বেগম ডাকছেন। কি হলো তোমাদের? সবাই অপেক্ষা করছে। রোজা বলল, এই তো আন্টি হয়ে গিয়েছে, আমি নিয়ে আসছি অথইকে, জলদি এসো। মিনহা চলে গেলেন। তার অনেক কাজ বাকি, রান্না বান্না এখনো চুলায়। একা হাতে সব সামলানো কঠিন হয়ে পড়েছে। কাজের মেয়েটাকেও এমন সময় ছুটি নিয়ে গ্রামে যেতে হলো। বিড়বিড় করতে করতে মিনহা বেগম চলে গেলেন। অস্থির মন নিয়ে সোফায় টানটান হয়ে বসে আছে রুদ্রিক। বারবার দৃষ্টি চলে যাচ্ছে সিঁড়ির দিকে। মেয়েটা আসছে না কেন? এতক্ষণ লাগে নাকি তৈরি হতে? তার যে আর অপেক্ষা ভালো লাগছে না। পাশেই বসে ইহান বন্ধুর পাগলামি দেখছে। রুদ্রিকের বউ যদি ওর বোন না হতো, তাহলে রুদ্রিককে এতক্ষণে কত কথা বলে যে খ্যাপাতো তা আর বলতে। এখন বোনের বড় ভাই হয়ে সেসব হাতছাড়া করতে হচ্ছে ভেবেই দীর্ঘশ্বাস ফেলল ইহান। এদিকে অথইয়ের দেরি দেখে রুদ্রিক ইহানের কানে ফিসফিস করে বলে, এতক্ষণ লাগছে কেন আসতে? সেই কখন গিয়েছে ভাবি। তোর বোন কি সত্যিই বিয়েতে রাজি হয়েছে? বলবি, না হলে আসছে না কেন? রুদ্রিকের একের পর এক প্রশ্নে ইহানের হাসি পেলেও হাসল না ও। মুখটা গম্ভীর করে বলল, লজ্জা রাখো কিছু। কাকে কি বলছিস? ভুলে যাস না সম্পর্কে এখন আমি তোর সম্বন্ধী হব। ইহানের কথায় ভ্রু কুঁচকে আসে রুদ্রিকের। বলল, ফাইজলামি করছিস আমার সাথে? কিসের সম্বন্ধী? হ্যাঁ, কি বলিস এগুলো? সব বাদ বুঝেছিস? তুই আমার বেস্ট ফ্রেন্ড কম ভাই বেশি। এই সম্পর্কটাই থাকবে আমাদের। আর হ্যাঁ, উল্টাপাল্টা কথা বলে আমাকে রাগাবি না। এমনিতেই মেজাজ রাপ হয়ে আছে। দুহাতে পিছনের চুল খামছে ধরে চোখ বুঝে নিল রুদ্রিক। ওই তো অথই এসে পড়েছে। আয় মা, বাবার কাছে এসে বস। আজিজুর সাহেবের কথাটা কানে আসতেই তড়িৎ বেগে সামনের দিকে তাকায় রুদ্রিক। তাকাতেই স্তব্ধ হয়ে যায় ও। হৃস্পন্দনের গতি হু হু করে বেড়ে যায়। হাত পা ক্রমশ শিথিল হয়ে আসল। লাল টুকটুকে কাতান শাড়ি গায়ে জড়িয়ে, মাথায় সোনালি রঙের ওড়না দেওয়া, গহনা পরা, সেই সাথে হালকা সাজ, পুরো পুতুল বউ সেজেছে অথই। যেমনটা ও স্বপ্ন দেখত প্রতিরাত। মেয়েটার ওই কাজল কালো চোখ দুটোর গভীর মায় তলিয়ে গেল রুদ্রিক আরেকবার।
এভাবে যে কতবার নিজেকে হারিয়েছে হিসেব ছাড়া। যতবার ওই চোখের দিকে তাকিয়েছে। নাকে নসপিন পড়েছে ওর দেওয়া ডায়মন্ডের। সেখানে একটা চুমু খাওয়ার ইচ্ছে জাগলো রুদ্রিকের মনে। দৃষ্টি গিয়ে আটকালো অথইয়ের লাল টুকটুকে ঠোঁটের উপর। সাথে সাথে নিষিদ্ধ ইচ্ছে মনের কোঠায় উকি ঝুঁকি দিতে লাগলো। একবার যদি ছুঁয়ে দিতে পারত ওই অধরজোড়া। শুকনো ঢোক গিলল রুদ্রিক। মাথা ঝাঁকিয়ে ভাবনাগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করল। এসির মধ্যে বসেও সমানে ঘামছে রুদ্রিক। গলা শুকিয়ে চৌচির হয়ে গিয়েছে। জলদি টেবিল থেকে এক গ্লাস পানি নিয়ে পান করে নিল। যতই নজর সরাতে চাইছে, কিন্তু বেহা নজরজোড়া ঘুরে ফিরে অথইয়ের মাঝে গিয়েই আটকে যায়। চোখ সরাতে পারছে না ও। মেয়েটা এত সুন্দর লাগছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। রোজা দূর থেকে রুদ্রিকের অবস্থা দেখে মিটিমিটি হাসছে। তার দেবর যে অথইয়ের রূপে কুপোকাত হয়ে পড়েছে তা বেশ বুঝতে পারছে। কিন্তু এগুলোর মাঝে রুদ্রিক যে কিছু লুকাচ্ছে সেটা আন্দাজ করতে পেরেছে ও। এখন সময় মতো রুদ্রিককে ধরে সব কথা পেটের থেকে বের করার অপেক্ষায় আছে ও। সব ভেবে রোজা অথই নিয়ে আজিজুর সাহেবের পাশে বসালো। তারপর নিজে গিয়ে আরিয়ানের পাশে বসে পড়ল। আতিক মাহবুব বললেন, এইবার বিয়ের কার্যক্রম শুরু করা যাক। জি। আজিজুর সাহেবের অনুমতি পেতেই বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেল। প্রথমে ধর্মীয় নীতিতে বিয়ে পড়ানো হলো। রুদ্রিক আর অথই তিন কবুল বলে একে অপরের হয়ে গেল। রুদ্রিককে কবুল বলতে বললে ও ফতাফত বলে দিয়েছে। কিন্তু অথইয়ের বেলায় ও একটু সময় নিয়েছে। মেয়ের মনের অবস্থা আজিজুর সাহেব হয়তো বুঝতে পেরেছিলেন। তিনি আদুরে হাতে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়েছেন। মিনহা বেগম চোখের ইশারায় কবুল বলতে বলেন। আরাবি অশ্রুভেজা চোখে বাবা মাকে দেখে তারপর ভাইয়ের দিকে তাকায়। ইহানও চোখের ইশারায় সম্মতি দেয়। সবার ভরসায় অথই ভেজা কণ্ঠে ধীরে ধীরে কবুল বলে দেয়। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠে। এরপর আইনের নীতিতে ম্যারিজ রেজিস্ট্রি পেপারে দুজনে সই করে দেয়। ধর্মীয়ভাবে আর আইনতভাবে রুদ্রিক আর অথই স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে যায়। বিয়ের কার্যক্রম শেষ হলে তার কিছুক্ষণ পর মির্জা বাড়ির সকলে চলে যাওয়ার কথা বললে মিনহা বেগম, আজিজুর সাহেব আর ইহান নারাজ হয়ে যায়। তাদের এক কথা, রাতে খাওয়া দাওয়া না করে কোথায় যাওয়া হবে না। মির্জা বাড়ির কেউ আর তাদের আবদার ফেলতে পারলেন না। তাই রাতের ডিনার এখানেই করেন। খাবার সময় রুদ্রিক আর অথইকে রোজা একসাথে বসিয়েছে। পাশে রুদ্রিক বসায় যেন অথইয়ের গলা দিয়ে খাবার নামছিলই না। কোনোরকম পানি দিয়ে একটুখানি খাবার খেয়ে উঠে গিয়েছে। খাবার দাবার শেষে মির্জা বাড়ির সকলে বিদায় নেন চলে যাবার জন্যে। আতিক মাহবুব অথইয়ের কাছে গিয়ে অথইয়ের হাতে দুজোড়া বালা পরিয়ে দেন। অথই অবাক হয়ে তাকালে তিনি বলেন, এগুলো রুদ্রিকের মা বানিয়ে রেখেছিল তার পুত্রবধূদের জন্যে। রোজারটা রোজাকে দিয়ে দিয়েছি, আর আজ তোমারটা তোমাকে দিলাম। রুদ্রিকের দাদি বা মা থাকলে তারা দিত, কিন্তু তারা তো নেই, তাই আমিই দিলাম। সামলে রেখো। অথই বালা দুটোয় হাত ছোয়ালো। ধীর আওয়াজে বলল, সামলে রাখবো। আরহাম সাহেব অথইয়ের সাহেব এগিয়ে আসলেন। পুত্রবধূর মাথায় হাত রেখে দোয়া দিলেন। তারপর অথইয়ের হাতে 10,000 টাকা গুজে দিলেন। অথই তা দেখে দ্রুত বলে, আঙ্কেল এসব লাগবে না। কি করছেন? আরহাম সাহেব হেসে বলেন, আঙ্কেল না, আজ থেকে আমি তোমার বাবা। ঠিক বেয়াই সাহেবের মতো। আর এইগুলো আমার পক্ষ থেকে উপহার। মানা করো না। আসলে হুট করেই যে আজ তোমাদের বিয়েটা হয়ে যাবে প্ল্যান ছিল না, তাই কিছু কিনে আনতে পারিনি। তাই এইগুলোই গ্রহণ করো মা। তুমি মন খারাপ করো না। আরে না না আঙ্কে, বাবা, আমি মন খারাপ করব কেন? আপনারা আমাকে খুশি হয়ে যা দেবেন, আমি তাতেই খুশি। এই তো গুড গার্ল। আরিয়ান আর রোজা একসাথেই আসল। রোজা অথইকে একটা স্বর্ণের লোকেট সহ চেইন উপহার দিল। আরিয়ান বলল, এটা আমার আর রোজার তরফ থেকে উপহার। এই চেইনটা তখন বিয়ের কেনাকাটা করার সময় কিনে এনেছে আরিয়ান। রোজা বলে দিয়েছিল। আরিয়ান উপহার অথইয়ের হাতে দিয়ে বলে, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন ভাইয়া। আরিয়ান হেসে মাথা দুলিয়ে সরে গিয়ে দাদু আর বাবার কাছে গিয়ে দাঁড়ায়। রোজা মুচকি হেসে ফিসফিস করে অথইকে বলে, কি সবার সাথে তো কথা বললে, এখন আমার দেবরটার সাথে একটু কথা বলবে না?
কবে না কবে আবার দেখা হয়। তার সাথে তো আমার প্রতিদিনই দেখা হয় আপু। এ আর নতুন কি? বিড়বিড় করে কথাটা বলল অথই। বুঝতে না পেরে রোজা বলে, কিছু বললে? আপ না, কি বলবো? রোজা সোজা হয়ে দাঁড়ালো। তারপর স্বাভাবিক স্বরে বলে, রুদ্রিক, আমরা গাড়িতে গিয়ে বসছি। আর অথই, রুদ্রিক নিয়ে তোমার রুমে যাও বোন। একটু একা কথা বলে নেও। যাও। সবার সামনে এভাবে বলায় লজ্জা পেল অথই। রোজা চোখ টিপে দিল রুদ্রিককে। রুদ্রিক ঠোঁট কামড়ে হাসল ওর ভাবির কানকারখানা দেখে। অথই আলগোছে রুমের দিকে চলে গেল। পেছনে পেছনে গেল রুদ্রিক। রুদ্রিক রুমের দরজা চাপিয়ে দিল। অথই উল্টো দিকে ঘুরে আছে। বুকটা ধুকপুক করছে। অন্যরকম এক অনুভূতি হচ্ছে, যা আগে কখনো হয়নি। ভাবতেই অবাক লাগছে। যাকে বিয়ে করবে না বলে 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 হয়রান হয়ে গিয়েছিল, আর কিছুক্ষণের ব্যবধানেই সে এখন তার স্বামী। যে এই মুহূর্ত তার কাছেই দাঁড়িয়ে আছে। মনের ভিতর যে একটা অজানা ক্ষোভ ছিল তা যেন কবুল বলার সাথে সাথেই গায়েব হয়ে গিয়েছে। একেই বলে বুঝি পবিত্র সম্পর্কের জোর। ভাবনার ছেদ ঘটে নিজের খুব নিকটে কারো উপস্থিতি টের পেয়ে। আর লোকটা যে রুদ্রিক তা বেশ ভালোভাবে জানে অথই। ধীরে ধীরে রুদ্রিকের দিকে ফিরল অথই। পলক ঝাপটে তাকালো রুদ্রিকের দিকে। রুদ্রিক ঘোরলাগা দৃষ্টিতে অথইয়ের দিকে তাকিয়ে আছে। ওই চোখে চোখ রাখতে পারল না অথই। দ্রুত মাথা নিচু করে নিল। রুদ্রিক বাঁকা হাসল। তারপর মাথা নিচু করে মুখটা অথইয়ের কানের কাছে নিল। ভয় পেয়ে অথই চোখ বন্ধ করে নিল। রুদ্রিক ধীর কণ্ঠে বলল, তোমাকে অনেক সুন্দর লাগছে অথই। অনেক সুন্দর। সরে আসল রুদ্রিক। চোখ বন্ধ করা থাকা অথইয়ের দিকে দিকে তাকিয়ে দৃষ্টি আটকালো ওই নোসপিনটার দিকে। মোলায়েম কণ্ঠে বলে, নোসপিনটায় পড়ায় একদম আমার বউ লাগছে। রুদ্রিকের মুখে আমার বউ কথা শুনে সর্বাঙ্গে বিদ্যুৎ বয়ে গেল অথইয়ের। তড়িৎ গতিতে তাকালো রুদ্রিকের দিকে। চোখে মুখে তার অবাকের রেশ। রুদ্রিকের এই ব্যবহার যে হজম করতে পারছে না। অথইকে আরো 100 ধাপ অবাকের চূড়ায় নিয়ে পৌঁছে দিতে। রুদ্রিক এক অবিশ্বাস্য কাণ্ড করে বসল। অথইয়ের নাকে ঠিক নোসপিন পড়া জায়গাটায় চট করে নিজের অধরের স্পর্শ দিয়ে দিল। এরপর কোনো কথা না বলে, এদিক ওদিক না তাকিয়ে সোজা রুম থেকে বেরিয়ে গেল। আর রেখে গেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকা অথইকে, যে হা করে রুদ্রিকের যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে। যার হৃদস্পন্দন থেমে গিয়েছে। আর পুরো শরীর থরথরিয়ে কাঁপছে। রুদ্রিকের দেওয়া সেই অনাকাঙ্ক্ষিত একটুখানি অধর স্পর্শের জন্যে। চলবে। হ্যালো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন। এরকম নতুন গল্প পেতে চ্যানেলের পাশে থাকুন। আপনাদের ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে রাখুন। এই গল্পের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।